মানবিক সম্পর্কের জটিল বিন্যাসে নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয়, বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ার। যখন তোমার সম্পর্কে অবহেলা, দূরত্ব এবং আত্মসম্মান দানা বাঁধে, তখন তোমার স্বাভাবিক প্রবণতা থাকে অনুনয় বিনয় করা, সম্পর্কের জন্য ভিক্ষা করা বা বারবার যোগাযোগের চেষ্টা করা। তবে মনস্তাত্ত্বিক গবেষণা এবং প্রাচীন দার্শনিক তত্ত্বগুলো ভিন্ন কথা বলে। আজ আমি তোমাকে বিশ্লেষণ করে দেখাবো কিভাবে কৌশলগত নীরবতা এবং রিভার্স সাইকোলজি প্রয়োগ করে তুমি তোমার হারানো সম্মান পুনরুদ্ধার করতে পারো এবং তোমার সঙ্গীর মনে বা তোমার প্রিয় মানুষটির মনে পুনরায় আগ্রহ ও অস্থিরতা তৈরি করতে পারো। চাণক্য, ওশো, সক্রেটিসের মতো মহান মনীষীরা এবং আধুনিক নিউরো সায়েন্সের তথ্য বিশ্লেষণ করে আমি তোমাদের দেখাবো সব কিছুর আলোকে এখানে তোমার সম্পর্কের অন্ধকার সময়ের আশার আলো জাগিয়ে সমাধানে করে দিতে পারে। তো একটি সম্পর্কের গভীর থেকে যখন টানাপোড়েন শুরু হয়, তখন তার পেছনে সুনির্দিষ্ট কিছু মনস্তাত্ত্বিক কারণ সক্রিয় থাকে। কেন তোমার প্রিয় মানুষটি হঠাৎ তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেললো এবং কেন যোগাযোগ স্থাপনের আপ্রাণ চেষ্টা পরিস্থিতিকে আরও বিষিয়ে তোলে, তা বুঝতে হলে মানুষের মস্তিষ্কের গঠন এবং আসক্তির ধরন বিশ্লেষণ করা প্রয়োজন। তো নৃতাত্ত্বিক এবং স্নায়ুবিজ্ঞানী হেলেন ফিশারের গবেষণা অনুযায়ী তীব্র রোম্যান্টিক প্রেম কেবল একটি আবেগ নয়, বরং এটি একটি শক্তিশালী প্রেষণা ব্যবস্থা যা মস্তিষ্কের পুরস্কারের কেন্দ্রে সাথে যুক্ত। যখন তুমি প্রেমে পড়ো, তখন তোমার মস্তিষ্কের যে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া থাকে, ভিটিএ, এবং নিউক্লিয়াস অ্যাক্সেস নামক অংশগুলো ডোপামিনে প্লাবিত হয়। এটি ঠিক কোকেন বা নিকোটিন আসক্তির মতো কাজ করে। যখন এই ডোপামিনের যোগান হঠাৎ বন্ধ হয়ে যায়, যেমন ব্রেকআপ বা প্রিয় মানুষটির অবহেলা, তখন তোমার মস্তিষ্ক এই ভয়াবহ উইথড্রয়াল বা আসক্তি ত্যাগের যন্ত্রণার মধ্য দিয়ে যায়। গবেষক হেলেন ফিশারের মতে এই অবস্থায় মানুষ অত্যন্ত আবেগপ্রবণ ও যুক্তিহীন আচরণ করতে শুরু করে, যেমন বারবার ফোন করা, কান্নাকাটি করা বা প্রিয় মানুষটির বাড়ির সামনে হাজির হওয়া। এই যে আচরণগুলো তোমার প্রিয় মানুষটির চোখে তোমাকে নিডি বা মানসিকভাবে দুর্বল হিসেবে উপস্থাপন করে, যা আকর্ষণ বৃদ্ধির বদলে চূড়ান্ত অবজ্ঞার জন্ম দেয়। ডোপামিন কি কাজ করে? এটি তোমাকে উত্তেজনা ও আনন্দ দেয়। এর অভাব হলে তোমার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ও অস্থিরতা তৈরি হয়। সেরাটোনিন বলে যে হরমোনটা আছে, এটা মেজাজ নিয়ন্ত্রণ করে। এর মাত্রা কমে গেলে তোমার মধ্যে কি হচ্ছে, অবসেসিভ চিন্তা বাড়ে। আর অক্সিটেসিন এটি বন্ধন দৃঢ় করে। এর অভাবে তুমি একাকিত্ব ও ত্যাগের যন্ত্রণা অনুভব করো। আরেকটা বিষয় যেটা আছে, কার্টিসল, এটি চাপের হরমোন। এই হরমোন মানে সময় চাপের সময় এই হরমোন কিন্তু বহুগুণ বেড়ে যায়। তো মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষ সাধারণত সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যা দুর্লভ। সম্পর্কের ক্ষেত্রে তুমি যখন তোমার প্রিয় মানুষটির জন্য সবসময় উপলব্ধ বা টু অ্যাভেলেবেল থাকো, তখন তোমার গুরুত্ব কমতে শুরু করে। অত্যাধিক সহজলভ্যতা তোমার প্রিয় মানুষটির মনে এই ধারণা তৈরি করে যে তোমাকে জয় করার জন্য কোনো পরিশ্রমের প্রয়োজন নেই। মানুষের আদিম মনস্তত্ত্ব অনুযায়ী যা অর্জনের জন্য সংগ্রাম করতে হয় না, তার প্রতি দীর্ঘমেয়াদী সম্মান বজায় থাকে না। যখন তুমি তোমার প্রিয় মানুষটির প্রতিটি কথা বিনা বাক্যে মেনে নাও বা সারাক্ষণ তার ফোনের অপেক্ষায় থাকো, তখন তোমার প্রিয় মানুষটি অবচেতনভাবেই তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। এই যে মানসিক অবস্থাকে অনেক বিশেষজ্ঞ ওয়ার্কিং অন গ্লাস সিনড্রোম হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে একজন প্রিয় মানুষ অন্যজনের মন রক্ষায় সদা সতর্ক থাকেন এবং নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন। সম্পর্কের নীরবতা দুই ধরনের হতে পারে। একটি ইতিবাচক বা পজিটিভ কৌশল, অন্যটি হচ্ছে নেতিবাচক বা ক্ষতিকারক বা সাইলেন্ট ট্রিটমেন্ট। সাইলেন্ট ট্রিটমেন্ট হলো সঙ্গীকে নিয়ন্ত্রণ বা শাস্তি দেওয়ার জন্য কথা বলা বন্ধ করে দেওয়া। এটি এক ধরনের মানসিক নির্যাতন যা গ্রহণকারীর মনে প্রত্যাখ্যান এবং পরিত্যাগের অনুভূতি তৈরি করে। দীর্ঘমেয়াদী সাইলেন্ট ট্রিটমেন্ট সম্পর্কের আস্থা নষ্ট করে দেয় এবং শারীরিক যন্ত্রণার মতোই মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশকে সক্রিয় করে তোলে। তবে কৌশলগত নিরাপত্তা বা স্ট্র্যাটেজিক সাইলেন্স এর চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি সঙ্গীকে বা প্রিয় মানুষটি আঘাত করার জন্য নয়, বরং নিজের আত্মসম্মান বজায় রাখা এবং সঙ্গীকে আত্মোপলব্ধির সুযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
তো যখন তুমি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব হারাবে তখন সরাসরি কথোপকথন অনেক সময় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই অবস্থায় রিভার্স সাইকোলজি একটি শক্তিশালী অস্ত্র হিসেবে আবির্ভূত হয়। এটি মূলত মানুষের সেই স্বাভাবিক প্রবণতাকে কাজে লাগানো, যেখানে কেউ তাকে কোনো কাজ করতে বাধ্য করলে সে তার উল্টোটা করতে চায়। মনস্তাত্ত্বিক ব্লুমা জোগেরাইন 1927 সালে আবিষ্কার করলেন যে মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ হওয়া কাজের চেয়ে অসম্পূর্ণ বা অসমাপ্ত কাজগুলো বেশি মনে করে। আর একেই জেগার্নিক এফেক্ট বলা হয়। সম্পর্কের ক্ষেত্রে নীরবতা একটি ওপেন লুপ বা অসম্পূর্ণ বৃত্ত তৈরি করে। ধরা যাক তুমি তোমার প্রিয় মানুষটির সাথে ঝগড়া হওয়ার পর কোনো কৈফিয়ত না দিয়ে বা কোনো কথা না বাড়িয়ে হঠাৎ নীরব হয়ে গেলে তোমার প্রিয় মানুষটির মনে তখন হাজারো প্রশ্নের সৃষ্টি হয়। সে কেন কিছু বলছে না? সে কি আমাকে ছেড়ে দিল? সে এখন কি ভাবছে? এই অসম্পূর্ণতা তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে নিরন্তর চাপ সৃষ্টি করে এবং তাকে উত্তর খোঁজার জন্য অস্থির করে তোলে। তো কৌশলগত নিরাপত্তা এইভাবে তোমাকে অন্যের মনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। তো মনস্তত্ত্বের একটি প্রতিষ্ঠিত সত্য হলো মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে তা হারানোর বেদনা অনেক বেশি তীব্রভাবে অনুভব করে। সম্পর্কে যখন তুমি সবসময় সহজলভ্য থাকো তখন তোমার প্রিয় মানুষটি তোমাকে হারানোর ভয় অনুভব করে না। কিন্তু যখন তুমি হঠাৎ নীরব হয়ে যাও এবং যোগাযোগ বিচ্ছিন্ন করো তখন তোমার প্রিয় মানুষটির মনে লস অ্যাভারশন বা হারানোর ভীতি সক্রিয় হয়ে ওঠে। তখন সে হঠাৎ উপলব্ধি করে যে তার জীবনে তোমার যে স্থান ছিল তা আর এখন শূন্য। এই যে শূন্যতা, এই শূন্যতা পূরণের আকাঙ্ক্ষা তাকে পুনরায় তোমার কাছে ফিরে আসতে বাধ্য করে। তো রিভার্স সাইকোলজির মূলত তোমার প্রিয় মানুষটির প্রত্যাশার বিপরীতে আচরণ করে। তোমার প্রিয় মানুষটি যখন আশা করে যে তাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি কাঁদবে বা ফোন করবে, তখন যদি তুমি সম্পূর্ণ শান্ত ও নীরব হয়ে যাও তবে তোমার প্রিয় মানুষটির আত্মবিশ্বাস টলে উঠবে। তখন সে নিজের সিদ্ধান্তের ওপর সন্দেহ করতে শুরু করবে। তো নীরবতা এবং আত্মসম্পনের গুরুত্ব কেবল আধুনিক মনস্তত্ত্বেই নয়, বরং হাজার বছর আগে চাণক্য এবং সক্রেটিসের মতো মানুষদের দর্শনেও স্পষ্টভাবে ফুটে উঠেছিল। তো আচার্য চাণক্য নীতি অনুযায়ী অতিরিক্ত সরলতা বা বিনয় অনেক সময় মানুষের পতনের কারণ হয়। চাণক্য বলেছেন, বনের সেই গাছটিকেই প্রথম কাটা হয় যেটি একদম সোজা। তেমনি অতিরিক্ত সহজ সরল মানুষকে সমাজ সবার আগে শোষণ করে নেয়। সম্পর্কের ক্ষেত্রেও তোমার অতিরিক্ত সমর্পণ এবং আত্মমর্যাদাহীন আচরণ অবহেলার পথকে প্রশস্ত করে। চাণক্যের মতে মান সম্মানই হলো মানুষের শ্রেষ্ঠ সম্পদ, মানই মহতের ধন। যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয় তবে তার সামনে নিজের গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করা বৃথা। চাণক্য কৌশলগত নীরবতা এবং শত্রুর প্রতি উপেক্ষা ইগনোরের প্রদর্শনের পরামর্শ দিয়েছেন। তিনি শিখিয়েছেন কিভাবে নিজেকে এতটাই শক্তিশালী ও রহস্যময় করে তুলতে হয় যে অন্যেরা তোমাকে সমীহ করতে বাধ্য হয়। চাণক্য নীতির একটি বড় শিক্ষা হলো অবহেলায় কর্মনাশ হয় আর ভিক্ষা করাই সম্মান নাশ হয়। তাই ভালোবাসা বা মনোযোগ ভিক্ষা করা তোমার ব্যক্তিত্বের চূড়ান্ত অপমাননা। তো আধুনিক আধ্যাত্মিক গুরু ওশো নীরবতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ওশোর মতে অধিকাংশ মানুষ সম্পর্কের পেছনে ছোটে কারণ তারা একা থাকতে ভয় পায়। তিনি নিঃসঙ্গতা এবং একাকিত্ব এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করেছেন। কি বলেছেন? নিঃসঙ্গতা হলো অন্যের অভাব অনুভব করা, যা একটি নেতিবাচক অবস্থা। আর একাকিত্ব হলো নিজের সাথে নিজেই পূর্ণ থাকা, যা অত্যন্ত শক্তিশালী এবং একটা ইতিবাচক অবস্থা। ওশো শিখিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি নিজের একাকিত্বকে উপভোগ করতে না শিখছো ততক্ষণ তুমি অন্যের ওপর নির্ভরশীল থাকবে এবং এই নির্ভরশীলতাই তোমাকে যন্ত্রণার কারণ হবে। কিন্তু যখন তুমি নীরব হয়ে নিজের অভ্যন্তরে প্রবেশ করবে, সেটা মেডিটেশন হোক, ধ্যান হোক, তখন তুমি একটি অদ্ভুত আকর্ষণীয় ব্যক্তিত্ব অর্জন করবে। এই যে নীরবতা তোমার চারপাশে এমন একটি শক্তির বলয় তৈরি করবে যা অন্যদের চুম্বকের মতো টানবে। ওশোর ভাষায় প্রেম হলো একাকিত্বের সুবাস, অর্থাৎ যে ব্যক্তি নিজে একা সুখে থাকতে পারে তার প্রেমই সবচেয়ে বিশুদ্ধ এবং আকর্ষণীয়। সক্রেটিসের সেই বিখ্যাত উক্তি, নিজেকে জানো, নো দেয়ার সেলফ, তোমার সম্পর্কের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সক্রেটিস মনে করতেন জ্ঞানই শক্তি। যখন তুমি নীরব থাকো তখন তুমি কথা বলার পরিবর্তে পর্যবেক্ষণ এবং আত্মবিশ্লেষণ করার সুযোগ পাও। নীরবতা তোমাকে নিজের দুর্বলতা ও শক্তিগুলোকে চিনতে সাহায্য করে। সম্পর্কে টানাপোড়েনের সময় নীরব থাকা মানে হলো নিজেকে পুনরায় আবিষ্কার করা, যা শেষ পর্যন্ত তোমার আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি করে। ঠিক আছে? তো এতক্ষণের আলোচনার পর এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, বাস্তবে কি করলে তোমার হারানো সম্মান ফিরে আসবে এবং
তোমার প্রিয় মানুষটি পুনরায় ফিরে মানে প্রিয় মানুষটিকে পুনরায় আবার ফিরে পাবে বা ফিরে আসবে তোমার কাছে। এর সবচেয়ে কার্যকর সমাধান হলো নো কন্ট্যাক্ট রুল, একদম সঠিকভাবে পালন করা। তো নো কন্ট্যাক্ট রুল কি এবং কেন এটি কাজ করে এটা তোমাদের আগের ভিডিওতেও অনেকবার বুঝিয়েছি। তো এখানে যেটা বলতে চাইছি, নো কন্ট্যাক্ট রুল হচ্ছে বিচ্ছেদ বা বড় ধরনের কলহের পর একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমার প্রিয় মানুষটির সাথে সমস্ত ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। এর মধ্যে রয়েছে কোনো কল বা টেক্সট না করা, সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ না করা, তার বন্ধুদের মাধ্যমে খবরাখবর না দেওয়া এবং না নেওয়া, হঠাৎ দেখা হয়ে গেলেও স্বাভাবিক থাকা এবং কথা না বাড়িয়ে দ্রুত চলে যাওয়া। তো এই যে বিষয়গুলো, এগুলো নো কন্ট্যাক্ট রুলের মধ্যে রয়েছে। এটি মূলত তোমার মস্তিষ্কে ডোপামিন আসক্তি কাটানোর একটা ডিটক্স প্রক্রিয়া এবং একই সাথে তোমার সঙ্গীর বা তোমার প্রিয় মানুষটির মনে তোমার অনুপস্থিতির প্রভাব তৈরি করার একটি গুরুত্বপূর্ণ কৌশল। তোমার প্রিয় মানুষটির ওপর তোমার নীরবতা যখন কাজ করতে শুরু করবে, তখন সে সাধারণত 3টি পর্যায়ের মধ্যে দিয়ে যাবে। প্রথমত, বিস্ময় এবং বিভ্রান্তি। প্রথম দিকে তোমার প্রিয় মানুষটি অবাক হয়ে যাবে। সে আশা করেছিল তুমি তাকে মানানোর চেষ্টা করবে, কিন্তু তোমার নীরবতা তার সেই ইগোতে আঘাত করছে। তখন সে ভাবতে শুরু করবে তুমি কি সত্যিই তাকে ভুলে গেছো। দ্বিতীয় কি অবস্থা হতে পারে, তার মধ্যে ক্রোধ বা বিরক্তি হতে পারে, অ্যাঙ্গার হতে পারে। যখন তোমার নীরবতা ভাঙছে না, তখন সে ক্ষুব্ধ হতে পারে, রেগে যেতে পারে। সে তোমাকে ফোন করে রাগ দেখাতে পারে বা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করতে পারে যা তোমাকে উস্কানি দেয় বা তোমাকে কষ্ট দেয়। এই পর্যায়ে নতি স্বীকার করলে তোমার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাই তোমাকে এখানেও চুপ থাকতে হবে। ও যাই করুক না কেন, রেগে যাক, যা করুক, তোমাকে চুপ থাকতে হবে। তার মধ্যে তৃতীয় কি পরিবর্তন হতে পারে, অনুশোচনা ও প্রত্যাবর্তনের আশঙ্কা। রাগ কমে যাওয়ার পর শুরু হয় হারানোর ভয়। তোমার অভাব তাকে অস্থির করে তুলবে। সে তোমার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করতে শুরু করবে। এই অস্থিরতায় তাকে পুনরায় তোমার কাছে ফিরে আসতে বাধ্য করবে। তো দেখো, প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা, তাই সবার ক্ষেত্রে নীরবতার প্রভাব একই সময়ে কিন্তু পড়ছে না। এক এক সময় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তো প্রকৃত ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে তোমার নীরবতা সবচেয়ে ভালো কাজ করবে অ্যাভয়েডেন্ট, কারণ তারা শুরুতে বিচ্ছেদের পর স্বস্তি অনুভব করলেও দীর্ঘ নীরবতা তাদের মধ্যে এক ধরনের একাকিত্ব ও তোমার প্রতি নতুন করে আকর্ষণের জন্ম দেবে। তাই দীর্ঘ নীরবতা কিন্তু অবশ্যই প্রয়োজন। তো নো কন্ট্যাক্ট পিরিয়ডে সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে লেস ইজ মোর নীতি অনুসরণ করতে হবে। কি করতে হবে, রহস্য বজায় রাখতে হবে। তুমি কি করছো, কার সাথে আছো, কেমন আছো, তা প্রতি মুহূর্তে পোস্ট করতে যাবে না। তোমার জীবনকে একটি রহস্যময় বইয়ের মতো করে তোলো, যার পাতাগুলো তোমার প্রিয় মানুষটি যেন আর উল্টাতে না পারে। ইতিবাচক থাকো, যদি কিছু পোস্ট করতেই হয় তবে নিজের উন্নতির কোনো ছবি দাও। যেমন ব্যায়াম করো, ব্যায়াম করো, নতুন কোনো শখ পূরণ করো বা বন্ধুদের সাথে আনন্দ করো, তবে এগুলো যেন তোমার প্রিয় মানুষটিকে দেখানোর জন্য সাজানো না মনে হয়, তুমি মন থেকে করবে। আর তৃতীয়ত কি করবে, অদৃশ্য হয়ে যাও। মাঝে মধ্যে কয়েকদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বিরতি নাও। তোমার এই অদৃশ্য হয়ে যাওয়া তোমার প্রিয় মানুষটির মনে চূড়ান্ত অস্থিরতা তৈরি করবে। তো সম্পর্কের গভীর পর্যায়ে গিয়ে যখন অবহেলা শুরু হয়, তখন তার পেছনে থাকে কিছু অদৃশ্য মনস্তাত্ত্বিক চালিকা শক্তি। কারণ এর যে কারণগুলো বুঝতে পারলে তোমার জন্য নীরবতা গুরুত্ব আরও স্পষ্ট হয়ে বোঝা সম্ভব হবে। তো নিউরোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে সম্পর্কের শুরুতে ডোপামিনের মাত্রা অনেক বেশি থাকে, একে হানিমুন পিরিয়ড বলা হয়। কিন্তু সময়ের সাথে সাথে মস্তিষ্ক ওই ডোপামিনের মাত্রায় অভ্যস্ত হয়ে যায়, তখন উদ্দীপনা কমে যায় এবং মানুষটি তোমার প্রতি আকর্ষণ হারাতে শুরু করে। এটি অনেকটা ড্রাগ টলারেন্সের মতো। ডোপামিন পুনরায় সক্রিয় করার জন্য প্রয়োজন অনিশ্চয়তা বা ইনঅ্যাক্টিভিটি। তুমি যখন নীরব হয়ে যাও তখন সেই অনিশ্চয়তা তৈরি হয়। মস্তিষ্কের ডোপামিন সিস্টেম তখন আবার সজাগ হয়ে ওঠে। অর্থাৎ তুমি যত বেশি অনুমেয় হবে বা অনুনয় বিনয় হবে, তোমার প্রতি আকর্ষণ তত কমবে। তাই নীরবতা তোমাকে পুনরায় অনুমেয় ব্যবস্থা থেকে সরিয়ে আনবে। প্রতিটি সম্পর্কে একটি সূক্ষ্ম ক্ষমতার ভারসাম্য থাকে, পাওয়ার ব্যালেন্স থাকে। যে ব্যক্তি সম্পর্কের জন্য বেশি অস্থির থাকে, তার কাছে ক্ষমতা বা পাওয়ার কম থাকে। অন্যদিকে যে ব্যক্তিটি ছেড়ে যাওয়ার হুমকি দেয় বা অবহেলা করে, তার হাতে থাকে সম্পর্কের নিয়ন্ত্রণ। তুমি যখন অনুনয় বিনয় করো, তখন তুমি অবজেক্ট ভাবে তোমার প্রিয় মানুষটিকে বার্তা দাও যে আমি তোমার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। এটি তোমার প্রিয় মানুষটিকে তোমার ওপর কর্তৃত্ব করার সুযোগ দেয়। চাণক্য কূটনীতি অনুযায়ী এই ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। যখন তুমি
নীরব হয়ে যাও, তখন তুমি এই শক্তি পুনরায় নিজের কাছে ফিরিয়ে আনো। তোমার প্রিয় মানুষটি তখন বুঝতে পারে যে তোমার জগৎ কেবল তাকে কেন্দ্র করে নয়। এই পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে অত্যন্ত কার্যকরীভাবে নীরবতাকে প্রয়োগ করা যায়। এটি কেবল কথা না বলা নয়, এটি একটি সামগ্রিক চারিত্রিক রূপান্তর। প্রথমত, তাৎক্ষণিক যোগাযোগ বিচ্ছিন্নকরণ। ব্রেকআপ বা অবহেলার পর প্রথম কাজটি হলো নিজেকে সম্পূর্ণ আড়ালে নিয়ে যাওয়া। এতে তোমার প্রিয় মানুষটির মনে শক বা ভ্যালু তৈরি হয়। সে আশা করেছিল তুমি তাকে মেসেজ করবে, কিন্তু তোমার প্রিয় মানুষটি তাকে প্রথম দিন থেকেই এই বিষয়টা ভাবাতে বা শুরু করবে। তারপরে ওশো বলেছেন, আগে নিজেকে ভালোবাসো, তবেই অন্যকে ভালোবাসতে পারবে। নো কন্ট্যাক্ট পিরিয়ডে তোমার একমাত্র কাজ হওয়া উচিত নিজের উন্নতি করা। এটি হতে পারে জিম করা, নতুন কোনো ভাষা শেখা, বা নিজের ক্যারিয়ারে মনোযোগ দেওয়া। যখন তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন তোমার চারপাশে একটি পজিটিভ এনার্জি তৈরি হবে। ঠিক আছে? পজিটিভ এনার্জি তৈরি হবে। কথোপকথনের মাঝপথে বা সর্বোচ্চ পর্যায়ে নীরব হয়ে যাওয়া একটি বিশাল মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। যদি কোনো কারণে তোমার প্রিয় মানুষটির সাথে কথা হয়, তবে চেষ্টা করো কথাটি ইতিবাচক থাকা অবস্থায় তুমি আগেই শেষ করতে। এটি তার মাথায় একটি অসমাপ্ত কাজ হিসেবে রয়ে যাবে, যা তাকে পুনরায় তোমার সাথে যোগাযোগ করতে প্ররোচিত করবে। যদি তুমি নো কন্ট্যাক্ট রুল ভাঙতে বাধ্য হও বা নির্দিষ্ট সময় পার হওয়ার পর যোগাযোগ করতে চাও, তবে সরাসরি আই মিস ইউ না বলে রিভার্স সাইকোলজি টেক্সট ব্যবহার করো। উদাহরণস্বরূপ, আজ রাস্তায় একটি জিনিস দেখে তোমার কথা মনে পড়লো, আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম তার কথা মনে আছে? আশা করি ভালো আছো। এই ধরনের টেক্সট তোমার সঙ্গীকে বা তোমার প্রিয় মানুষটিকে অপরাধী বোধ করাবে না এবং কোনো চাপ সৃষ্টিও করাবে না, বরং সুখ স্মৃতি জাগিয়ে তুলবে তার ভেতরে। তো নীরবতা পালনের সময় কিছু বাধা আসতে পারে, সেগুলো কিভাবে মোকাবিলা করবে তা জানা প্রয়োজন। তো তোমার নীরবতা, তোমার প্রিয় মানুষটি রেগে গিয়ে তোমাকে আজে বাজে কথা বলতে পারে। একে মনস্তত্ত্বের ভাষায় বলে অ্যাক্টিভ রেজিস্ট্যান্স। তিনি তোমাকে উস্কে দেওয়ার চেষ্টা করতে পারে যাতে তুমি নীরবতা ভেঙে ঝগড়া শুরু করো। এই ফাঁদে পা দেবে না। তার রাগের বিপরীতে শান্ত থাকাটাই হবে তোমার সবচেয়ে বড় জয়। চাণক্য বলেছেন, জ্ঞানী ব্যক্তি ক্রোধের উত্তর দেন নীরবতায়। নিজের মনের দুর্বলতা, বিচ্ছেদের পর একাকিত্ব এবং অবসাদ তোমাকে তাড়া করে ফিরবে। হেলেন ফিশারের মতে এই যে এটি ডোপামিন উইথড্রল সিমটম। এই সময় নিজেকে মনে করাও যে তুমি একটি মহৎ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি যদি আজ দুর্বল হয়ে যোগাযোগ করো, তবে তুমি তোমার সমস্ত কষ্টকে বৃথা করে দেবে। চাণক্য বলেছিলেন, শত্রুর প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো নীরবতা এবং নিজের উন্নতি। সম্পর্কের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি যদি শত্রুর মতো আচরণ করে, তবে তার প্রতি ঘৃণা না দেখিয়ে তাকে সম্পূর্ণ উপেক্ষা করা উচিত। এই উপেক্ষা তাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। চাণক্য আরও মনে করতেন, নিজের গোপন পরিকল্পনা বা মনের দুর্বলতা কাউকে বলা উচিত নয়। তোমার নীরবতা তোমার মনের দুর্ভেদ্য দেয়াল হয়ে থাকবে। ওশো শিখিয়েছেন যে যখন আমরা নীরব থাকি, তখন আমরা আসলে অস্তিত্বের সাথে কথা বলি। নীরবতা হলো আত্মার ভাষা। সম্পর্কে যখন তুমি নীরব হও, তখন তুমি কেবল অন্যকে চমকে দিচ্ছ না, বরং তুমি নিজের শক্তিকে সঞ্চয় করছো। ওশোর মতে সম্পর্কের অধিকাংশ সমস্যা তৈরি হয় কারণ আমরা কিছু একটা করতে চাই, কিন্তু মাঝে মধ্যে কিছু না করা বা শুধু থেকে যাওয়া, জাস্ট বিং, সব সমস্যার সমাধান করে দেয়। তাই জাস্ট থেকে যাও। সমস্যা হলে অত ঠিকঠাক করতে গিয়ে কিছু করতে টরতে হবে না, জাস্ট থেকে যাও, সব ঠিক হয়ে যাবে। তো পরিশেষে তোমার সম্পর্কে একটা কথা তোমার মনে রাখতে হবে, যে তুমি কিন্তু কোনো অপশন নও। তুমি একজন স্বতন্ত্র এবং মূল্যবান মানুষ। তোমার নীরবতা তোমার পরাজয়ের চিহ্ন নয়, বরং এটি তোমার আধিপত্যের ঘোষণা। তাই সমাধান কি হচ্ছে? প্রথমেই তোমাকে কয়েকটা বিষয় সারসংক্ষেপে যদি বলি, তাহলে প্রথমত নো কন্ট্যাক্ট রুল, অন্তত 30 থেকে 45 দিন কোনো যোগাযোগ করো না। দ্বিতীয়ত রিভার্স সাইকোলজি, তোমার সঙ্গীর প্রত্যাশার বিপরীতে আচরণ করো। তৃতীয়ত রহস্য এবং অসম্পূর্ণতা বজায় রাখো। চতুর্থত চাণক্যের মতো মান সম্মানকে সবার উপরে স্থান দাও। পঞ্চমত ওশোর মতো নিজের একাকিত্বকে উদযাপন করো। তোমার এই যাত্রা হয়তো কঠিন হবে, কিন্তু এই শেষটা হবে অত্যন্ত মধুর। তোমার নীরবতা তোমার সঙ্গীকে ছটফট করতে বাধ্য করবে, কারণ সে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছে। আর যখন সে ফিরে আসবে, তখন সে একজন ভিখারিকে নয়, বরং একজন সম্রাটকে দেখবে, যাকে আর কখনো ছেড়ে যাওয়ার সাহস সে পাবে না। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। তোমার মনের এই অন্ধকার সময়ের নীরবতাই হোক তোমার মশাল। এই প্রতিবেদনে বা এই যে কথাগুলো আমি আলোচনা করলাম, প্রতিটি পয়েন্ট বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সত্যের উপর ভিত্তি করেই তৈরি করেছি। তুমি যদি এটি সঠিকভাবে পালন করতে পারো, তবে তোমার জীবনে হারানো আনন্দ
এবং সম্মান তুমি অবশ্যই ফিরে পাবে। এই পৃথিবী কেবল বিজয়ীদের মনে রাখে। নীরব থাকো, নিজের জয় নিশ্চিত করো। তোমার নীরবতা আজ যে ঝড় তুলবে, কাল তা তোমার প্রিয় মানুষটি বা তোমার জীবনের বসন্ত নিয়ে আসবে। চাণক্য, ওশো এবং আধুনিক মনস্তত্ত্ব তোমার পাশে আছে। তোমার শুধু প্রয়োজন একটু ধৈর্য এবং একটু নিজের ওপর অটল বিশ্বাস। নীরবতা একটি শিল্প, আর তুমি সেই শিল্পের শ্রেষ্ঠ কারিগর হতে পারো। নিজের মূল্য বোঝো, নিজের নীরবতাকে সম্মান করো। দেখবে যে তোমাকে অবহেলা করেছিল সে একদিন তোমার এই নীরবতা ভাঙার জন্য লাইন দেবে। তোমার নীরবতাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ উত্তর। নিজের ওপর বিশ্বাস রাখো এবং সামনের দিকে এগিয়ে যাও। জয় তোমার সুনিশ্চিত। সবশেষে শুধু একটা কথাই বলবো, যাকে তুমি আজ তোমার পৃথিবী ভাবছো, সে হয়তো তোমাকে তার জগতের একটা তুচ্ছ অংশ মনে করে অবহেলা করছে। কিন্তু মনে রেখো, সূর্যের আলো যখন মেঘে ঢাকা পড়ে, তখন সূর্য হারিয়ে যায় না, বরং তার তেজ আরও বাড়ে। তোমার এই নীরবতা হলো সেই মেঘের আড়াল। যেদিন তুমি তোমার আত্মসম্মান আর আত্ম উন্নয়ন নিয়ে আবার সামনে আসবে, সেদিন সেই মানুষটি নিজের ভুল বুঝতে পারবে। মানুষ তাকেই হারানোর ভয় পায় যার নিজের একটা ব্যক্তিত্ব আছে। তাই অন্যের জন্য কান্নাকাটি করে নিজের মূল্য না কমিয়ে নীরব থেকে নিজেকে এতটা মূল্যবান করে তোলো যেন তোমাকে ফিরে পাওয়াটা তার জন্য একটা স্বপ্ন হয়ে দাঁড়ায়। নিজের একাকিত্বকে ভয় পেও না, বরং একে উপভোগ করো। কারণ যে নিজের সাথে থাকতে জানে, পুরো পৃথিবী তার সাথে থাকতে চায়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো। আজ যে নীরবতা তোমাকে কষ্ট দিচ্ছে, কাল সে নীরবতাই তোমার সাফল্যের জয়ধ্বনি হয়ে বাজবে। তুমি বিজয়ী হওয়ার জন্য জন্মেছো। ভালো থেকো বন্ধু, আর নিজের মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে বেঁচো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রেখো। ভিডিওটি একটু অন্য ধরনের বানালাম আজকে, একটু অন্য অথেন্টিক ইনফরমেশন এক জায়গায় করে একটু আলাদা করে বানালাম। তো এই রিসার্চটা করতে বেশ আমাকে বেগ পেতে হয়েছে। তো যাই হোক, রিসার্চটা আমি করেছি তাদের জন্য যারা একেবারে চিরস্থায়ী সমাধান চাইছো। একটু কথাগুলো একটু ভাষাগুলো একটু অন্যরকম দিয়েছি। তবুও তোমরা যদি ভালো করে বুঝতে পারো একটু মনোযোগ দিয়ে, মানে যখন টাইম ফ্রি থাকবে তখন যদি একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে অবশ্যই কিন্তু মানে একদম বিষয়ের গভীর থেকে কিন্তু বুঝতে শুরু করবে এবং তোমার সম্পর্ক ঠিক হতে শুরু করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থাক তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী দিনে আবার দেখা হবে।